আমি এখন রয়েছি ঢাকার রমনা পার্কে। এই রমনা পার্ক বলতে আমরা নর্মালি যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে পহেলা বৈশাখে যে বর্ষবরণ অনুষ্ঠানটা হয় রমনার বটমূলে, ওই যে দেখা যাচ্ছে যে ওখানে প্রস্তুতি চলতেছে বর্ষবরণের জন্য। কিন্তু আসলে এই রমনা পার্কের একটা সুন্দর ইতিহাস রয়েছে, মানে রমনা পার্কটা কখন প্রতিষ্ঠিত হলো এবং এর প্রতিষ্ঠাতা কে, এই বিষয়গুলো অনেকেই জানি না। রমনা পার্ক বলতেই বোঝায় যে এখানে হয়তো বর্ষবরণের অনুষ্ঠানটাই হচ্ছে মেইন বিষয়, কিন্তু আসলে বিষয়টা এরকম নয়। 1610 সালে মুঘল আমলে এই উদ্যানটা প্রতিষ্ঠিত করা হয়। তখন মুঘলরাই মূলত এর নামকরণ করেন। পুরনো হাইকোর্ট ভবন থেকে আপনার সড়ক ভবন পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে এই ভবনটা, মানে এই পার্কটা আপনার স্থাপিত হয় বা প্রতিষ্ঠা করা হয়। কিন্তু পরবর্তীকালে কোম্পানি আমলে, মানে 1700 শতকের দিকে, কোম্পানি আমল বলতে যেমন 1700 শতকে যে আপনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি রয়েছে বা অন্যান্য কোম্পানি, সেই সময় এই এলাকাটা আসলে জঙ্গল হয়ে যায়, মানে বলা চলে যে যত্নের অভাবে জায়গাটা পরিচিত হয়ে যায়। পরবর্তীতে 1825 সালে ব্রিটিশ কালেক্টর ডাইউইজের সময় আপনার ঢাকার নগর উন্নয়নের জন্য একটা পদক্ষেপ নেওয়া হয়। তখন একটা অংশ ঘেরাও করে আসলে ঘোড়দৌড় প্রতিযোগিতা অর্থাৎ রেসকোর্সের আয়োজন করা হয় এবং অন্য অংশটা আপনার গ্রিন জোন হিসেবে রেখে দেওয়া হয়। এই গ্রিন জোনটাই হচ্ছে বর্তমান এই রমনা পার্কটা। এখানে বিশাল কিছু লেক রয়েছে। আমরা পরিবার সহ এখন রয়েছি এই নৌকায়। এই নৌকার ভাড়া হচ্ছে আপনার 300 টাকা, মানে আধা ঘন্টার মতো করা যাবে। তো আপনার যদি নিজে চালান তাহলে হচ্ছে 300 টাকা, আর যদি আপনি কারো সহযোগিতা নেন তার জন্য হয়তো এক্সট্রা পেমেন্ট করতে হবে, সেক্ষেত্রে আপনার তার সাথে কথা বলতে হবে। আমাদের সহযোগী ভাই যে আমাদের আজকে তখন মুঘলরা যে আসলে প্রকৃতি প্রেমী ছিল, এই রমনা পার্ক দেখেই বোঝা যায় যে তারা আসলে অনেক প্রকৃতির প্রতি খুবই আকৃষ্ট ছিল। এটা রমনা পার্কটা প্রতিষ্ঠার সময় অনেক বিশাল বড় এরিয়া ছিল, মানে যখন প্রতিষ্ঠা হয় তখন 89 একর জায়গা ছিল। এখন কতটুকু আছে জানি না, মাঝখানে একটা লেক রয়েছে বড়, আমার সেই লেকই রয়েছে এখন। আমি যে রমনার যে বটমূলটা রয়েছে ওই যে পাশে আমি যে দেখাই, ওইটা হচ্ছে রমনার বটমূল। কিন্তু ওখানে ঢুকতে চেয়েছিলাম, যেহেতু 2 দিন পরেই পহেলা বৈশাখ, সেখানে পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছে, ঢুকতে দেওয়া হচ্ছে নিরাপত্তার কারণে। বাচ্চারা কখনোই নৌকা ভ্রমণ করে নাই, এটাই হচ্ছে জীবনে ফার্স্ট নৌকা ভ্রমণ। যদি ওঠার সময় নিরাপত্তার বিষয়টা চিন্তা করে নেবেন যে আসলে সাঁতার পারে কিনা সবাই, যেহেতু এরা কেউই সাঁতার পারে না। আমি পারি, কিন্তু পরিবারের কেউ সাঁতার পারে না, এই জন্য একটু ঝুঁকিও হয়ে যায়। যদিও এটা খুবই বেশি যে গভীর মনে হচ্ছে না, এবং পাশাপাশি খুব বেশি দূরত্বটা খুব বেশি নয়, সেই কারণেই এখানে নানা চিন্তা করে উঠেছি আসলে যে বেশি চিন্তা করলে আসলে হয়তো নৌকা ভ্রমণ করাই হবে না, এত বেশি চিন্তা করা যাবে না, জীবনে অনেক সময় একটু ঝুঁকিও নিতে হয়। এটাই হচ্ছে রমনার বটমূল, মানে এখানে বর্ষবরণ অনুষ্ঠানটা হয়। এই বর্ষবরণের অনুষ্ঠানের বিষয়ে আসলে সুন্দর একটা ইতিহাস রয়েছে। বর্ষবরণ অনুষ্ঠানটা বা পহেলা বৈশাখের অনুষ্ঠানটা কিভাবে আসলো, এটা মূলত মুঘল আমল থেকে শুরু হয়। এই অনুষ্ঠানটা ইতিহাস থেকে জানা যায় মুঘল সম্রাট আকবরের সময় হিজরি সাল অনুযায়ী, অর্থাৎ আরবি যে বছর, সে আরবি সাল অনুযায়ী খাজনা নেওয়া হতো, কিন্তু সেই অনুযায়ী দেখা যেত যে আরবি মাসের সাথে যে আপনার ফসলের যে উৎপাদনটা সেটা মিলতো না। যেমন আমরা অনেকেই জানি যে আরবি মাসটা আসলে আস্তে আস্তে আগায় যায়, 10-11 দিন বা 12 দিন করে আগায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো অসময়ে খাজনাটা আদায় করতে হতো, এবং এর আবার দেখা যায় প্রজাদের উপর একটা অত্যাচার করা হতো। সেজন্যই মুঘল সম্রাট আকবর তখনকার যে জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ফতেউল্লাহ সিরাজিকে নির্দেশ দেন এর একটা সুষ্ঠু সমাধান করার জন্য। তখন তিনি সৌর বছরের করে আপনার
চন্দ্র বছর বাদ দিয়ে সৌর বছরের হিসাব করে, হ্যালো, যেটা বলতেছিলাম আসলে যে পহেলা বৈশাখের অনুষ্ঠানটা কীভাবে আসলো। তো মুঘল সম্রাট আকবর তখন ফতেউল্লাহ সিরাজিকে নির্দেশ দেন যে এর একটা সুষ্ঠু সমাধান করার জন্য। তখন তিনি সৌর বছরের উপর নির্ভর করে খাজনা আদায়ের জন্য এই বা বাংলা সনের গণনা শুরু করেন এবং চৈত্র মাসের শেষ দিনকে খাজনা আদায়ের শেষ দিন হিসেবে নির্ধারণ করে থাকেন। তখন চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত যখন খাজনা আদায়টা হয়ে যায়, বৈশাখ মাসের প্রথম দিনেই জমির মালিকরা তাদের অধিবাসীদেরকে মিষ্টি মুখ বা আপ্যায়নের একটা ব্যবস্থা করতেন। তো তখন থেকেই হচ্ছে পহেলা বৈশাখ মানে পহেলা বৈশাখ মাসের 1 তারিখে একটা অনুষ্ঠানের আয়োজন হতো এবং সেই থেকেই যে প্রচলনটা শুরু হলো, এখনও এই পহেলা বৈশাখের আয়োজনটা চলে আসছে। আসলে অনেকে ভাবতে পারেন যে পানিটা আসলে ময়লা কিনা, না আসলে পানিটা ভালো, মনে হচ্ছে স্বচ্ছ পানি, পানি ময়লা না। অন্যান্য যে ঢাকা শহরে যে বিভিন্ন জলাশয়গুলোর পানি যেমন আসলে নোংরা, এটার পানিটা নোংরা না। এখানে একটা পাখির বাসা আমি যদি দেখাই, একটু আগে পাখিটা ঘুরে গেলাম, দেখাতে পারলাম না, আমি যদি বাসাটা দেখাই, দেখুন বাসাটা, এই একটা পাখির বাসা, এটা একটা টুনটুনি পাখির বাসা। এর ভেতরে আসলে কী রয়েছে, সম্ভবত ডিম রয়েছে, দেখাই দেখুন, এই যে আসলে হয়তো পাখিটা ভয় পেয়েছে আমাকে দেখে, হয়তো একটু পরে আবার আসবে, আসে দেখি। দেখ, মানে আসলে ভেতরে না আসলে এই পার্কটার বিষয়ে আসলে ধারণা পাওয়া কঠিন। আমি আসিনি এর আগে, কিছু কিছু বিষয় আসলে পরিবেশটা অস্বস্তিকর, যার কারণে হয়তো পরিবার নিয়ে আসতাম না। কিন্তু আজকে দেখে দিস না, শুধু যে অস্বস্তিকর পরিবেশের পাশাপাশি সুন্দর মন মুগ্ধকর কিছু পরিবেশে রয়েছে যেগুলো ভালো লাগবে আপনার। এখানে বাচ্চাদের একটা পার্ক রয়েছে আমার পেছনে, এই হচ্ছে বাচ্চাদের একটা পার্ক, এখানে খেলাধুলা করতেছে বাচ্চারা।